বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ভোল্টেজ সাউন্ড ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, অর্থাৎ আউটপুট ভোল্টেজকে ইনপুট ভোল্টেজের সাথে আমি প্যারালাল কানেকশন এখানে দিব। তো এখানে আমরা দেখতেছি এই চিত্রে যে এখানে একটা ভোল্টেজ সার্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কানেকশন দেয়া আছে। তো এখানে দেখতেছি আউটপুট ভোল্টেজ হলো আমাদের কি আর নট, সরি আর ভি নট। এই ভি নটটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ, এই ভোল্টেজটা। আর ইনপুট ভোল্টেজটা কি ভি ইন, এটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ। তো ভি নট যদি হয় আউটপুট ভোল্টেজ, ভি ইন যদি ইনপুট ভোল্টেজ হয়, তাহলে ভি নট এবং ভি ইন এর মাঝে কানেকশনটা এমন হবে যেন কানেকশনটা প্যারালাল হয়, ঠিক না? যদি শান্তিতে হয়। তো এই কারণে কি করলাম, এই ভি নটের এই টার্মিনাল এই প্রান্তটাকে এক প্রান্তটাকে আমি ফিডব্যাক কানেকশন দিয়ে আমি ভি ইন এর এক প্রান্ত অর্থাৎ ইনপুটের এক প্রান্তে কানেক্ট করলাম, আর ভি নটের আরেক প্রান্ত এটা আউটপুটে এখান থেকে আমি এই আরেক প্রান্তে কানেক্ট করলাম, অর্থাৎ এই দুইটার মধ্যে আমি প্যারালাল কানেকশন দিলাম। তো এটা হলো আমাদের ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, অর্থাৎ ভোল্টেজের সাথে আউটপুটের সাথে ইনপুটের প্যারালাল কানেকশন এখানে হয়েছে। তো এখানে আমাদের অনুরূপভাবে ইনপুট ভোল্টেজ ভি ইন, ইনপুট কারেন্ট আই ইন, আর ওয়ান, আই আর ওয়ান, ভি ওয়ান, আই আর, যদিও একটু ঘোলা দেখা যাইতেছে, মানে স্ক্যান করে এগুলো বই করছে তো এগুলো আসলে ঘোলা হয়ে গেছে। ভি টু প্লাস ভিসিসি প্লাস মাইনাস ভি, আর এফ, আই এফ কারেন্ট, ফিডব্যাক কারেন্ট, তো এগুলো আগের মতোই। তো এটা হলো আমাদের ভোল্টেজ। এই কানেকশনটা কি বলতো দেখি, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নাকি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলো? কোনটা? যে ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের যে एग्जांपलটা এখানে দেয়া আছে, এটা ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? স্যার এটা হচ্ছে ইনভার্টিং। ইনভার্টিং, কারণ নেগেটিভে আমার এখানে আর ইনপুট দেয়া নেগেটিভে আছে, স্যার এড করা। ইনপুট দেয়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এটা আর এটা একই জিনিস, একই চিত্র, জাস্ট এটা উল্টাই লেখছে, ঠিক আছে? তো এটাই হলো আমাদের ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এই চিত্রটা একই চিত্র, দুটো চিত্র মানে স্যার মানে উল্টাই দিচ্ছে উল্টাই দিছে আর শুধু। কিছু না। হ্যাঁ, তো ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা এর গেইন ক্যালকুলেশন করব এখন। তো গেইন ক্যালকুলেশনের প্রসিডিউরটা হলো সিমিলার, আমরা আগে যেরকম পড়ে আসছি সিমিলার। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এই নোড ভি2তে, ভি2 নোডে কারশফস কারেন্ট ল কেসিএল অ্যাপ্লাই করব। এই ভি2 নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, এই ভি2 নোড হলো কোনটা, এই যে এই নোডটা, এই যে এই নোডটা, জি স্যার। এই নোডটা হলো ভি2 নোড। এই নোড আমি কেসিএল অ্যাপ্লাই করব, কারশফস কারেন্ট ল। এই নোডের ভিতরে হ্যাঁ। কোন কারেন্ট, এন্টারিং কারেন্ট কোনটা, আইন কারেন্ট নোডে প্রবেশ করতেছে, আর বের হয়ে যাচ্ছে কোন কোন কারেন্ট। একটা কারেন্ট হলো আইএফ আর আইএফ, আইবি, আর একটা হলো আই, এটা কি লিখছে নট নাকি, দাঁড়াও আইবি আর বিবি, আইবি আইবি, আইবি হ্যাঁ আইবি। আইবি, ঠিক হ্যাঁ আছে, আইবি। আইবি। তো আইবি কারেন্ট এবং আইএফ কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং আইন কারেন্ট প্রবেশ করতেছে। তাহলে প্রবেশ আমরা লিখতে করছে। পারি আইন ইকুয়াল টু আইএফ প্লাস আইবি, কারশফস কারেন্ট ল ইউজ করে। এখন এর মধ্যে আমরা জানি আর আই ইজ ভেরি লার্জ। আর আই মানে হলো ইনপুট রেজিস্ট্যান্স। আমরা জানি যে কোন অপারেশন অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক হাই থাকে, বাট দা ইনপুট বায়াস কারেন্ট আইবি ইজ নেগলিজিবলি স্মল। আচ্ছা, ফর ইনস্ট্যান্স আর আই ইকুয়াল টু 2 মেগা ওহম, আইবি সমান সমান 0.5 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই না? সুতরাং আর আই কি অনেক হাই, আবার আইবি কারেন্টটা এই কারণে কি থাকে, অনেক নেগলিজিবল থাকে। কারণ ইনপুট রেজিস্ট্যান্স হাই থাকলে কি ইনপুট কারেন্ট নেগলিজিবল, তাই না? যেহেতু ইনপুট কারেন্টে আমার নেগলিজিবল 0.5 মাইক্রো অ্যাম্পিয়ার, এটাকে সহজে আমরা নেগলেক্ট করতে পারি, অর্থাৎ এটাকে এটা অনেক অল্প, অনেক কম। নেগলেক্ট করলে আমরা লিখতে পারি আই ইন ইকুয়াল টু আইএফ, আই ইন সমান সমান আইএফ বলতে পারি আইবি কে যদি আমরা নেগলেক্ট করি। তো এই ইকুয়েশন থেকে আই ইন ইকুয়াল টু আইএফ ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি ভি ইন মাইনাস ভি নট বাই আর ওয়ান ইকুয়াল টু ভি টু মাইনাস ভি নট বাই আর এফ। জাস্ট এই কারেন্টটাকে ভোল্টেজ ভি বাই আর ফরম্যাটে লিখলাম। আই ইন কারেন্টটা কোনটা, আই ইন কারেন্টটা হলো আমাদের এই দুই পয়েন্টে ভোল্টেজ পার্থক্য, অর্থাৎ ভি ইন মাইনাস কি ভি টু ডিভাইডেড বাই আর ওয়ান, তাই না? ভি ইন মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর ওয়ান, এই যে ভি ইন মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর ওয়ান। আবার অনুরূপ ভাবে আইএফ কারেন্টটা কোনটা, এই কারেন্টটা কোনটা, এই দুই পয়েন্টে ভোল্টেজের পার্থক্য ভি টু মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর এফ, ভি টু মাইনাস ভি নট ডিভাইডেড বাই এই যে আর এফ, ঠিক আছে? তো এই ইকুয়েশন পাইলাম আমরা এখান থেকে। তো এখান থেকে আমরা জাস্ট ইকুয়েশনকে সিম্পলিফাই করে
আমরা যে জিনিসটা পাই সেটা হলো v1 মাইনাস v2 ইকুয়াল টু V naught by A. ভি নট বাই, আচ্ছা এই ইকুয়েশনটা আমরা জানি, আমরা যে কোনো অপারেমের ক্ষেত্রে বলতে পারি যে ভি নট ইকুয়াল টু কত, এ ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু, এটা আমরা জানি। সুতরাং এখান থেকে বলতে পারি ওপেন লুপের ক্ষেত্রে ভি ওয়ান মাইনাস ভি টু ইন্টু এ ইকুয়াল টু ভি নট, এটা আমরা জানি। তো এখান থেকে বলতে পারি ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়াল টু ভি নট বাই এ, এটা আমরা লিখতে পারি। আবার যেহেতু ভি ওয়ান এখানে জিরো, এই ক্যালকুলেশনে কি ভি ওয়ান এর মান জিরো, ভি1টাকে গ্রাউন্ড করে দেওয়া, ভি1টাকে গ্রাউন্ড করে দেওয়া, ভি1টাকে গ্রাউন্ড করে দেওয়া, ভি1 মান 0। সুতরাং এই ক্যালকুলেশন থেকে এখানে ভি1 ইকুয়াল টু 0 বসাইলে আমি পাই ভি2 ইকুয়াল টু মাইনাস ভি নট বাই এ। মাইনাস ভি নট বাই এ। আচ্ছা এটা বুঝতে পারছো তো? তাহলে ভি2 এর মান পাইলাম। এখানে কি স্যার এখানে কি মাইনাস দ্বারা গুণ করা হয়েছে? মানে স্যার মাইনাস দ্বারা গুণ করা হয়েছে, দেখি তো স্যার মাইনাস ভি2 এখানে উঠে গেছে। হ্যাঁ জাস্ট এখানে মাইনাস ভি2 ছিল না, এই মাইনাস ভি2 টা এই পাশে এসে গেছে, এই রাইট সাইড এসে গেছে, রাইট সাইড আসলে হয় মাইনাস ভি নট বাই এ। ওকে তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম এটা। আচ্ছা এখন সাবস্টিটিউটিং দিস ভ্যালু অফ v2 ইন ইকুয়েশন 3.12b, তো এই ইকুয়েশন v2 এর এই মানটা আমি ইকুয়েশন 3.12b অর্থাৎ এই ইকুয়েশনে বসাইবো। এই ইকুয়েশনে v2 এর মানটা আমি বসাই দিলাম। তো বসাই দিলে কি পাইতাছি, জাস্ট v2 এর জায়গায় ভি নট বাই এ বসাবো, v2 এর জায়গায় ভি নট বাই এ, v2 এর জায়গায় ভি নট বাই এ বসাবো। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি এ কি পাচ্ছি, এটা এ এফ সমান স্যার ভি ইন মাইনাস এ নট বাই এ বাই আর1। হ্যাঁ 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 এটা পাইলাম। এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে পাবা ভি নট বাই ভি ইন বের করা। ভি নট বাই ভি ইন মানে তো গেইন, আমরা জানি আউটপুট বাই ইনপুট গেইন। তো এটা সমান সমান গেইন, এটা হলো আমাদের ক্লোজ লুপ গেইন, তাই না, লুপ সহ। তাহলে এটা পাইতাছি কি এ ইনটু আর এফ ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর এফ প্লাস এ আর ওয়ান। তো এটা আমরা পাইলাম, তাই না, জি স্যার। ক্লোজ লুপ গেইন। ওকে তো এটা যদি পাই, তো এখান থেকে এখন আবার আমরা কি করব, এখন আমরা এখান থেকে আমরা দেখব কোন পার্টটাকে নেগলেক্ট করা যায়। ঠিক আছে, নেগলেক্ট করে আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব। জাস্ট এই ইকুয়েশনটাকে, এটা কিন্তু আমাদের এক্সাক্ট ইকুয়েশন। যদি কোনো কিছু আমাদের নেগলেক্ট করতে না চাই, যদি এক্সাক্ট গেইনটা বের করতে চাই, তাহলে আমরা অনায়াসেই এই ইকুয়েশন 3.13 অ্যাপ্লাই করতে পারি। এই ইকুয়েশন 3.13 হলো আমাদের মোটামুটি এই ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন অর ক্লোজ লুপ গেইন। ঠিক আছে, ক্লোজ লুপ গেইন বা গেইন উইথ ফিডব্যাক। তো এটা হলো আমাদের ভি নট বাই ভি ইন সমান এটা। জাস্ট এখান থেকে সিম্পলিফাই করলাম, এই ক্যালকুলেশনটা আশা করি পারবা। জাস্ট ক্যালকুলেশন করে ভি নট বাই ভি ইন বাই করবা। ঠিক আছে, এখন দেখো, এখন দি নেগেটিভ সাইন ইন ইকুয়েশন 3.13 indicates that the input and output signals are out of phase by 180 degree। এখন এখানে দেখো একটা নেগেটিভ সাইন আসছে, কিন্তু আগের গেইনে ভোল্টেজ সিরিজের ক্ষেত্রে আমাদের কোনো নেগেটিভ সাইন ছিল না, কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন আসছে। নেগেটিভ সাইন আসার অর্থ হলো এখানে ইনপুট আর আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে 180 ডিগ্রি, অর্থাৎ অপোজিট পোলারিটি থাকবে। ইনপুট যদি থাকে প্লাস তাহলে আউটপুট আসবে মাইনাস, ইনপুটে থাকলে মাইনাস, আউটপুট আসবে প্লাস, অপোজিট পোলারিটি আসবে। ঠিক আছে, সব সময় মানটা। In fact, because of this phase inversion, the configuration in equation 3.8 is commonly called an inverting amplifier with feedback। এই জন্য এটাকে বলা হয় ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, কারণ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হওয়ার কারণে কি আসলে এখানে একটা নেগেটিভ কানেকশন আসছে, তাই না? জি স্যার, এখানে নেগেটিভ আসছে। তো এটাকে বলা হয় ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন দেখো, since the internal gain A of operation amplifier is various, যেহেতু A এর মান অনেক লার্জ, একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের গেইন A হলো অনেক বেশি, না মানে এত বেশি যে এটার সাথে অন্যগুলা তুলনায় হয় না, অনেক বেশি। তো যে কারণে আমরা কি করতে পারি, বলতে পারি এই দেখো ডিনোমিনেটর, দেখো উপরেরটা কি নিউমারেটর মানে লব, আর নিচের গুলো হলো ডিনোমিনেটর বা হর। তো ডিনোমিনেটর গুলো খেয়াল করো, ডিনোমিনেটর গুলোর মধ্যে এখানে আছে R1, এখানে আছে RF। R1 এর মান ম্যাক্সিমাম হবে খুব কম, তাই না, RF এর মান খুব কম, ধরো 10, 15, 20 বা 25 ভাগ, ধরো 1 কিলো ওহম বা 2 কিলো ওহম এরকম হইতে পারে। কিন্তু AR1 অর্থ কি, এ হলো অনেক হাই, ধরো 20 লাখ, 2 লাখ, 5 লাখ, অনেক হাই না।
এটার সাথে যখন এই R1 গুণ করবা এটা আরো বেশি হয়ে যাবে, এত বেশি হবে যে এগুলো আসলে নেগলিজিবল, এই রেজিস্ট্যান্স গুলো নেগলিজিবল, এই রেজিস্ট্যান্স গুলো এই AR1 এর কাছে কোনো কিছুই না, নেগলিজিবল হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি AR1 ইজ ফার ফার গ্রেটার দেন R1 প্লাস RF। তাহলে AR1 কে R1 প্লাস RF এর চেয়ে ফার ফার গ্রেটার দেন বলতে পারি, অর্থাৎ এই দুইটাকে আমি নেগলেক্ট করতে পারি। এই দুইটাকে নেগলেক্ট করলে আমি বলতে পারি আমার গেইন AF ইকুয়াল টু V0 বাই Vin সমান সমান মাইনাস RF বাই R1, কারণ AR এ কাটা গেল, AR এ কাটা গেল, ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে স্যার এ দ্বারা কি বোঝাচ্ছে? গেইন। এ হলো আমাদের ওপেন লুপ গেইন, এটা তো আগেই পড়ছো, এটা তো জানার কথা। এ হলো ওপেন লুপ গেইন। হ্যাঁ স্যার আমি হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার। আর এফ হলো ক্লোজ লুপ গেইন বা গেইন উইথ ফিডব্যাক, ফিডব্যাক কানেকশন সহ গেইন, ঠিক আছে? অথবা এটাকে আমরা অনেক সময় ACL দিয়েও বলছি, ক্লোজ লুপ গেইন ACL দিয়েও প্রকাশ করছি। কোন কোন জায়গায় ACL দিয়ে প্রকাশ করি ক্লোজ লুপ গেইন, আর কোন কোন জায়গায় AF দিয়েও প্রকাশ করি, ঠিক আছে? বা গেইন উইথ ফিডব্যাক। ওকে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখলাম যে একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন আমরা পাই মাইনাস RF বাই R1। তাহলে দিস ইকুয়েশন শোজ দ্যাট দি গেইন অফ দি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইজ সেট বাই সিলেক্টিং এ রেশিও অফ ফিডব্যাক রেজিস্ট্যান্স RF, বা মানে RF বাই R1 এর রেশিওকে সিলেক্ট করে আমরা যে কোনো একটা ফিডব্যাক ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের আমরা গেইনকে সিলেক্ট করতে পারি। অর্থাৎ RF এবং R1 এর মান চেঞ্জ করে আমরা যে কোনো ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইনকে আমরা কম বেশি করতে পারি, আমাদের পছন্দ অনুযায়ী গেইনকে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে এই জাস্ট আমি যদি আগের ইকুয়েশন গুলোর মতো এগুলোকে বি হলো আমাদের গেইন অফ ফিডব্যাক সার্কিট, কে হলো ভোল্টেজ অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, তো কে এবং বি দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমরা জাস্ট ইকুয়েশনটাকে এইভাবে a মাইনাস a কে ডিভাইডেড বাই 1 প্লাস ab, তো এই ফরম্যাটে আকারে প্রকাশ করতে পারি, যেখানে কে হলো আমাদের ভোল্টেজ অ্যাটেনুয়েশন ফ্যাক্টর আর বি হলো আমাদের গেইন অফ ফিডব্যাক সার্কিট। এই ফিডব্যাক সার্কিটের গেইন, এই যে a হলো আমাদের ওপেন লুপ গেইন, বি হলো আমাদের ফিডব্যাক সার্কিটের গেইন, আর কে হলো আমাদের ভোল্টেজ অ্যাটেনুয়েশন ফ্যাক্টর। ওকে, আচ্ছা এখানে ইনভার্টিং ইনপুট টার্মিনাল এট ভার্চুয়াল গ্রাউন্ড, আমরা আগে বলছি যে V1 এবং V2 এই দুইটা ভোল্টেজ ডিফারেন্সটা এতই শর্ট থাকে, এতই ক্লোজলি থাকে, অর্থাৎ দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, আমরা এই দুইটাকে আমরা ভার্চুয়ালি গ্রাউন্ড বলতে পারি। অর্থাৎ V1 ভোল্টেজ এবং V2 ভোল্টেজকে আমরা বলতে পারি এগুলো শর্ট, ঠিক আছে? শর্ট টার্মিনাল বলতে পারি। যেহেতু V1 টার্মিনাল গ্রাউন্ড করা, সুতরাং বলতে পারি V2 টার্মিনাল আমাদের ভার্চুয়ালি গ্রাউন্ড করা, ঠিক আছে? এটাকে বলা হয় ভার্চুয়াল গ্রাউন্ডিং। দেখো, therefore the inverting terminal is said to be at virtual ground। এই যে দেখো, অর্থাৎ এই জিনিসটা আবার বুঝো। আচ্ছা চিত্র যাই, চিত্রে গেলে আমরা একটু ক্লিয়ার হব। দেখো হ্যাঁ, এই যে V1 এবং V2 এই দুইটা ইনপুট, এটা হলো আমাদের V2 ভোল্টেজ, এটা হলো আমাদের V1 ভোল্টেজ। তো V1 এবং V2 ভোল্টেজের মধ্যে ডিফারেন্স এতই কম থাকে যে এই দুইটাকে আমরা ইচ্ছা বলতে পারি ভার্চুয়ালি গ্রাউন্ড। অর্থাৎ V1 ভোল্টেজ যা, V2 ভোল্টেজ তাই। V1 ভোল্টেজটা যেহেতু আমাদের গ্রাউন্ড করা, সুতরাং V2 ভোল্টেজটাও আমাদের গ্রাউন্ড করা, ঠিক আছে? যদিও আইডিয়ালি এটা গ্রাউন্ড না, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যালি গ্রাউন্ডের কাছাকাছি, অর্থাৎ ভার্চুয়ালি আমরা বলতে পারি এটা গ্রাউন্ড, যদিও গ্রাউন্ড করা না এই V2 ভোল্টেজটা। তো এটাকে বলা হয় ভার্চুয়াল গ্রাউন্ডিং। ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি একটা ভোল্টেজ যদি গ্রাউন্ড হয় আর একটা ভোল্টেজ সোর্স গ্রাউন্ড করা, এটা হলো ভার্চুয়াল গ্রাউন্ডিং, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে যেটা করছে এই ভার্চুয়াল গ্রাউন্ডিং এর কনসেপ্ট ইউজ করে আমাদের এই গেইন ক্যালকুলেশন করছে, ঠিক আছে? ওই কিছু আগে যেটা বের করলাম ওই জিনিসটার এই ভার্চুয়াল গ্রাউন্ডিং কনসিডারেশনে আইনে আমাদের যা আছে যে V1 = V2 = 0, সুতরাং বলতে পারি এখানে আমাদের V1 এবং V2 যেহেতু 0, তাহলে V2 এর মান 0 বসাই দিয়েছে, এখানে V2 এর মান 0 বসাই দিয়েছে। এই ইকুয়েশনে V2 এর মান বসাইছে 0,
আর এই ইকুয়েশনও 0 v2 এর মান 0 বসাই দিয়ে ক্যালকুলেশন করতে v in by r1 equal to minus v naught by minus rf v naught by rf এখান থেকে আমাদের এখানে গেইন ক্যালকুলেশন করছে ঠিক আছে এটা হলো আমাদের ভার্চুয়াল গ্রাউন্ড কনসিডার আইনে এটা হলো ভার্চুয়াল গ্রাউন্ড কনসিডার না আইনে ভার্চুয়াল গ্রাউন্ড যখন আমরা কনসিডারে না আনবো তখন আমরা গেইন পাবো আসলে এটা হলো এক্সাক্ট ইকুয়েশন এটা হলো আসল ইকুয়েশন এইটা ঠিক আছে কিন্তু আমরা যখন এখানে নেগলেক্ট করলাম তখন পেলাম এটা আর ভার্চুয়াল গ্রাউন্ড যখন কনসিডার করি তখন আর নেগলেক্ট করার প্রয়োজন পড়ে না কারণ আমরা অলরেডি নেগলেক্ট করেই ফেলছি কারণ আইডিয়ালি তো এটা গ্রাউন্ড না v1 এবং v2 তো আসলে গ্রাউন্ড না তাই না কিন্তু এই দুইটার ভোল্টেজ এতই কাছাকাছি যে আমরা বলতে পারি দুইটা শর্ট আর যেহেতু একটা ভোল্টেজ গ্রাউন্ড করা সুতরাং আরেকটা ভোল্টেজ গ্রাউন্ড করা কারণ শর্ট হলে একটা ভোল্টেজ গ্রাউন্ড থাকে আর আরেকটা ভোল্টেজ গ্রাউন্ড হয় তো এটা আমরা বলতে পারি কিন্তু আসলে তো শর্ট না যে কারণে আমাদের এখানে নেগলেক্ট করার কিছু প্রয়োজন পড়ে নাই আমরা জাস্ট সরাসরি ক্লোজ লুপ গেইন পাইছি -rf/r1 ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার হ্যাঁ বলো আর সেটা হলো যে V1 এবং V1 এ যদি ভোল্টেজ 4 থাকে তাহলে V2 তে ভোল্টেজ কত থাকবে স্যার সেম ভোল্টেজ থাকবে না স্যার হ্যাঁ সেম ভোল্টেজ থাকবে ভার্চুয়াল গ্রাউন্ড হলে কনসেপ্টে সেম ভোল্টেজ থাকবে এবং নরমালি কি থাকে স্যার কোনটা V1 এবং V2 টা স্যার V1 এবং V2 তে কি ভোল্টেজ থাকবে এটা আসলে আমরা ডিসাইড করব আমরা যদি গ্রাউন্ড করে দেই একটা তাহলে গ্রাউন্ড যদি গ্রাউন্ড না করে তাহলে গ্রাউন্ড না এটা আসলে আমরা ডিসাইড করি যারা এই যে তুমি যখন ডিজাইন করবা অ্যামপ্লিফায়ার ডিজাইন করবা তখন তুমি ডিসাইড করবা তুমি এটাকে গ্রাউন্ড করে দিবা ঠিক আছে তোমার সুবিধা গ্রাউন্ড করবা স্যার আমি একটাই দেখলাম স্যার ওটাতে দেখলাম যে স্যার ওই V1 এবং V1 এ ভোল্টেজ যদি 4 থাকে V2 তে ভোল্টেজ 4 ই থাকবে এবং কি V1 V2 তে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং কি বের হয়ে আসবে না না কারেন্ট প্রবাহিত হবে না বের হয়ে আসবে না কারণ ইনপুট রেজিস্ট্যান্স হাই ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই কারেন্ট হলো নেগলিজিবল জি স্যার বাজারের হিসাব বা বাসা ভাড়ার হিসাব ওকে তাহলে গেইনের ইকুয়েশন পাইলাম ঠিক আছে জি স্যার আচ্ছা এখন হলো ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক জাস্ট এখন ফিডব্যাক কানেকশন অবস্থায় ইনপুট রেজিস্ট্যান্স কি এটার ক্যালকুলেশনটা আমরা করব জাস্ট আগে তার মতই এখানে রেজিস্ট্যান্স আছে হলো R1 রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে বলতে পারি এখানে হলো আমাদের ইনপুট রেজিস্ট্যান্স Ri তো Rf ইকুয়াল টু বলতে পারি R1 প্লাস Rf divided by 1 plus Ra parallel of Ri আচ্ছা দেখতেছি the easiest method of finding the input resistance is to the resistor Rf and that is split Rf into two Miller components আচ্ছা আরএফটাকে আচ্ছা টু কম্পোনেন্টে ভাগ করছে আচ্ছা দেখি আরএফ বাই ডিভাইড বাই 1 প্লাস এ ফিডব্যাক কানেকশনটা বদলে আচ্ছা দেখতেছি এখানে তাহলে চিত্রে যাই আচ্ছা চালু করে আচ্ছা দেখো যেটা রেকর্ডিং বন্ধ করে রাখছিলাম খেয়াল ছিল না হ্যাঁ দেখো যে তোমাদের এখানে এই মিলার থিওরেম দিয়ে কম্পোনেন্টে যেখানে নেট থেকে দেখে নিবা ঠিক আছে এটা দেখে নিয়ে এটাকে আমরা দুই ভাগে ইনপুটকে ফিডব্যাকটাকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হলো ইনপুটের ক্ষেত্রে Rf ডিভাইডেড বাই 1 প্লাস এ এবং আউটপুটে Rf a বাই 1 প্লাস এ তো জাস্ট এখানে যে কাজটা করছি R1 প্লাস Ri প্যারালাল Rf ডিভাইডেড বাই 1 প্লাস এ এখানে আমাদের যেহেতু এটা অনেক লার্জ সেই কারণে এটাকে এ দিয়ে ভাগ করলে আমাদের এটা অনেক লার্জ হয় সরি কোন একটা সংখ্যাকে লার্জ সংখ্যা দিয়ে ভাগ করলে কি জিরো কাছাকাছি হয় প্যারালাল করলে জিরো কাছাকাছি হয় এইজন্য এই পার্টটা জিরো হয়ে গেল ইনপুট রেজিস্ট্যান্স থাকবে Rf ইকুয়াল টু Ri এখানে ইকুয়াল সাইন আচ্ছা আউটপুট রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে আমি বলতে পারি দি আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক Rf ইজ দ্য রেজিস্ট্যান্স মেজার্ড এট দ্য এটা কি লিখছে
আউটপুট না স্যার এখানে আর নট এফ মানে কি হচ্ছে আউটপুট ফিডব্যাক রেজিস্ট্যান্স কোনটা হুম। আউটপুট ওই যে রেজিস্ট্যান্স আর ফিডব্যাক অর্থাৎ মানে ফিডব্যাকের সাথে আছে feedback সহ আউটপুট রেজিস্ট্যান্সটা তাহলে the output resistance of the non-inverting amplifier was obtained by using Thevenin's theorem আচ্ছা আউটপুট রেজিস্ট্যান্স বের করতে পারি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে থেভনিন থিওরেম ইউজ করে আউটপুট রেজিস্ট্যান্স আমরা বের করছি and we can do the same এখানে দেখো বইয়ে কি লেখা আমার এখানে তো ঝাপটা আছে স্যার কোথায় এই যে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক ক্যান ডু দ্য সেমের পরে সেম আচ্ছা স্যার আমি দেখছি আচ্ছা সেম ফর দ্য ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আচ্ছা তারপর থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর ROF of the inverting amplifier is shown in figure 3. এত আচ্ছা জাস্ট এখানে থেভনিন থিওরেম ইউজ করছে থেভনিন থিওরেম ইউজ করে আমাদের এখানে আউটপুট রেজিস্ট্যান্স ROF এর মান বের করছে of the inverting amplifier note that the Thevenin equivalent circuit আচ্ছা ঠিক আছে সেটা হলো Yes, sir. আমরা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আর নটের মান বের করছি না আচ্ছা এই ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আর নটের মান কত ছিল মনে আছে আর নট ডিভাইডেড বাই 1 প্লাস এবি তাই না আর নট ডিভাইডেড বাই 1 প্লাস এবি তাই ছিল না ভোল্টেজ সিরিজের ক্ষেত্রে ডিভাইডেড বাই 1 প্লাস এবি এটা কিন্তু বের করছিলাম তো অনুরূপভাবে ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যামপ্লিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স হবে আর নট ডিভাইডেড বাই 1 প্লাস এবি এই ভোল্টেজ সিরিজে আমরা যে প্রসিডিউর ফলো করে বাইর করছিলাম এই ভোল্টেজ শান্টে ঠিক সেম প্রসিডিউর ফলো করে আমরা এটার মান পাবো কারণ এই ভোল্টেজ সিরিজ বলি আর ভোল্টেজ শান্ট বলি দুইটার মধ্যে আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ নাই আউটপুট টার্মিনাল কিন্তু দেখতে একই রকম তাই না আউটপুট মানে আর নট বাই 1 প্লাস এবি হ্যাঁ আউটপুট টার্মিনালে কোনো চেঞ্জ আছে না স্যার চেঞ্জ নাই যে কারণে আমাদের ভোল্টেজ সিরিজে আউটপুট টার্মিনাল যেরকম বের করতে এই ভোল্টেজ শান্টে আমরা সেম প্রসিডিউর ফলো করে বের করব এই কারণে এরা যে ক্যালকুলেশন দাঁড় করে দেয় নাই ঠিক আছে জাস্ট সেম প্রসিডিউর ফলো করবা যখন আমরা থেভনিন থিওরেম ইউজ করছিলাম এখানেও আমরা জাস্ট সেম প্রসিডিউর ইউজ করে আমাদের ROF = R0 ডিভাইড বাই 1 প্লাস এবি এই ভ্যালুটা আমরা পাই ঠিক আছে Yes, sir. ওকে তাহলে স্যার হ্যাঁ স্যার স্যার এই জায়গায় আউটপুটে স্যার লোড না দিয়ে স্যার সোর্স দিয়ে রাখছে কেন এখানে জি স্যার এই যে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাকে এটা লোড না দিয়ে স্যার সোর্স দিয়ে রাখছে এটা সোর্স বলতে কি যে RL এর একটা ভোল্টেজ ড্রপটা যেটা ভোল্টেজ ড্রপ তাই না RL একটা ভোল্টেজ ড্রপ তো এই ভোল্টেজটাকে আউটপুট ভোল্টেজটাকে একটা এখানে তারা একটা ভোল্টেজ সোর্স হিসেবে কনসিডার করছে একটা ভোল্টেজ হিসেবে কনসিডার করছে তাই না আচ্ছা জি স্যার এক সেকেন্ড আমরা তাহলে এটা একটু দেখি এটা দেখো ভোল্টেজ সিরিজটা দেখো দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ওইটা আমরা কিভাবে বের করছিলাম এই যে দেখো এখানে আমরা যেভাবে কনসিডার করছিলাম যেভাবে বের করছিলাম এই আউটপুট রেজিস্ট্যান্সটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স হিসেবে কনসিডার করছিলাম আর এখানে আমরা থেভনিন থিওরেম অ্যাপ্লাই করছিলাম থেভনিন থিওরেম অ্যাপ্লাই করে আমরা যে প্রসিডিউর ফলো করে দেখো সেম প্রসিডিউর ফলো করে এটা আমি বুঝাইছি এটা টিউটোরিয়াল আছে তোমরা দেখে নিও ঠিক আছে Yes, sir. সেম প্রসিডিউর ফলো করে আমরা ROF এর মান বের করছি ঠিক আছে তো সেম প্রসিডিউরে আমরা এখানে ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যামপ্লিফায়ারও আমরা এখানে বের করব সেম প্রসিডিউর ফলো করে
ওকে, তাহলে আমরা এখন নেক্সট টপিকসে যাই। আচ্ছা, লাইন যদি কাটে যায় আমরা আবার রিকানেক্ট হইল, ঠিক আছে? ওকে স্যার, আমরা যে টপিক গুলার স্যার থিওরি পড়তেছি ওগুলার ম্যাথ পরীক্ষা আসবে? আমি দেখা করাবো, তোমাদের করাবো, চিন্তা করো না, যে আজকে যদি সময় পাই তাহলে দেখাবো কিছু। ওকে, তাহলে আমাদের এরপরের টপিক হলো ব্যান্ডউইথ উইথ ফিডব্যাক। আচ্ছা, as mentioned previously, the gain bandwidth product of a single break frequency amplifier is always constant. তো আমরা দেখছি যে gain bandwidth product of a single break frequency op-amp is always constant. We also saw that the gain of the amplifier with feedback is always less than the gain without feedback. Therefore, the bandwidth of the amplifier with feedback if must be larger than the without feedback. আচ্ছা, আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমরা ডিরাইভ করে আসছি, দেখো তো। এরকম ছিল একটা। হ্যাঁ, এইটা মনে আমরা ডিরাইভ করে আসছি, আমরা দেখে আসছি, ঠিক আছে? সুতরাং বলতে পারি আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন ইকুয়াল টু ওপেন লুপ গেইন ইনটু 1 প্লাস এবি, ঠিক আছে? তো এইভাবে জি আমরা স্যার, বলতে পারি। ওখানেও ছিল স্যার ব্যান্ডউইথ। এটাকে বলা হয় এফ নট কে বলা হয় ব্রেক ফ্রিকোয়েন্সি অফ দি অপ অ্যাম্প। তো ব্রেক ফ্রিকোয়েন্সি কি, যে ওই যে 3 ডেসিবেল, অর্থাৎ 3 ডেসিবেলে পর্যন্ত আমরা অর্থাৎ আমাদের কাটটা থাকে এরকম একটা, এটা নেয় জি স্যার, ক্ষুদ্র পরিবর্তন হয় যেটা স্যার মানে কাটটা করা যায়। থাকে হলো এরকম, এরকম কাটটা থাকে, তাই না? গেইনের এই যে 3 ডেসিবেল পর্যন্ত আমরা কনসিডারেশনে নিছিলাম, এই পর্যন্ত আমরা কনসিডারে নিছিলাম, এই যে কাটটা থাকে এরকম। এটার গেইন থাকে 1, এই পর্যন্ত, সরি, এটার গেইন থাকে হলো আমাদের এ, অর্থাৎ কনস্ট্যান্ট, তাই না? ওপেন লুপ গেইন। হ্যাঁ, 3 ডেসিবেল পর্যন্ত এই অংশটা হলো 3 ডেসিবেল, এটা হলো আমাদের, এটা হলো -3 ডেসিবেল। আমরা বলছিলাম কেন -3 কে আমরা নেই, এটাও বলছিলাম। আর এই অংশটা হলো আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি এফ নট, ঠিক আছে? তো এই ব্রেক ফ্রিকোয়েন্সি এফ নট, তাহলে আমরা বলতে পারি এখন ওপেন লুপ গেইন আছে, অবশ্যই ক্লোজ লুপ গেইনটা অনেক বড়, ঠিক আছে না? অনেক, কারণ ক্লোজ লুপ গেইন, ক্লোজ ফিডব্যাক কানেকশন ইউজ করলে আমাদের গেইনটা ইনক্রিজ হয়। এই কারণে আমরা বলতে পারি ক্লোজ লুপ গেইন বা গেইন উইথ ফিডব্যাক ইকুয়াল টু ব্রেক ফ্রিকোয়েন্সি ইনটু 1 প্লাস এবি। এ হলো ওপেন লুপ গেইন, আর বি হলো আমাদের গেইন উইথ ফিডব্যাক পাথ, মানে ফিডব্যাক পাথের গেইন, ঠিক আছে? ওকে, দাঁড়া এক সেকেন্ড। হ্যালো, আচ্ছা ঠিক আছে, হ্যালো। ফ্রিকোয়েন্সি সমস্যা আমরা বলতে পারি যে এফ নট ইন্টু 1 প্লাস এবি, ঠিক আছে? তো ইউনিটি গেইন ব্যান্ডউইথ ডিভাইডেড বাই ওপেন লুপ গেইন, এটা হলো ইউনিটি গেইন ব্যান্ডউইথ ডিভাইডেড বাই এ সমান ব্রেক ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে substituting f naught in equation তো we get f equal to unity gain তো এখান থেকে এই ইকুয়েশন পাই, জাস্ট ক্যালকুলেশন করলাম, মানগুলো বসাই দিয়ে এই ইকুয়েশনটা আমরা পাইলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে কে হইলো আমাদের ওই যে যেটা বলছিলাম, কে হইলো আমাদের ভোল্টেজ কি ডিসটরশন ফ্যাক্টর, এখানে আমরা বের করছিলাম অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, ভোল্টেজ অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, কে এই যে ভোল্টেজ অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, আর বি হলো গেইন অফ ফিডব্যাক উইথ, আচ্ছা গেইন ফিডব্যাক সার্কিটে গেইন আর কি, ঠিক আছে? লাইন এখন ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ আবার কানেক্ট হব, ঠিক আছে? ওকে জি স্যার। জি স্যার। ওকে, ওকে।